বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য। এম.এ. হাশেম ইয়াতুন্নেসা ফাউন্ডেশনের শিক্ষা পরিবারের পক্ষ থেকে আজকের ক্লাসে ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি অধ্যায় 4 অনুশীলনী 4.2 থেকে আলোচনা করব। গত ক্লাসে আমি বীজগণিতীয় রাশি সম্পর্কে কিছু অংশ আলোচনা করেছিলাম, সেখানে সূচক সম্পর্কিত যে আলোচনা সেটা আমাদের রয়ে গেছে। আজকে এই অধ্যায়ে সেই সম্পর্কে আলোচনা করব। তো আমরা দেখি আসলে কিভাবে এই সূচক সম্পর্কে আমরা জানতে পারি, সেটা এখানে উপস্থাপন করে রেখেছি। এক এক করে আমরা জানব। কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাকে উৎপাদকটির সূচক বলে। তাহলে আমরা সূচক সম্পর্কে জানলাম কেমন, কোনো একটা রাশিতে একটি উৎপাদক যতবার গুণ আকারে থাকে, যদি একবার থাকে তাহলে সূচক 1, যদি দুইবার থাকে সূচক 2, যদি তিনবার গুণ আকারে থাকে তাহলে সূচক হচ্ছে 3। একই উৎপাদক, শর্ত কি? ওই গুণফলটা একই হইতে হবে। একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাকে উৎপাদকটির সূচক বলা হয়। এখন আমি যদি দেখি যে গুণফলটা আলাদা আলাদা আছে, তাহলে কিন্তু আমরা সেখানে সূচক হিসেবে ব্যবহার করতে পারবো না। কেমন? যদি আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বলি যে 6কে যদি আমি ভাঙি তাহলে 2 × 3 পাওয়া যায়। দেখো এখানে 6 এবং 6 আমরা যে ভাঙলাম সেখানে কিন্তু দুটা জিনিস সম্পূর্ণ আলাদা, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। তাহলে সেক্ষেত্রে কিন্তু একই উৎপাদক না, সেক্ষেত্রে আমরা এটাতে সূচক হিসেবে প্রয়োগ করতে পারবো না। তো সুতরাং আমাদের একই উৎপাদক হইতে হবে। সেই সংখ্যাকে যতবার গুণফল আকারে পাওয়া যাবে, গুণফলের যে সংখ্যাটা সেই সংখ্যাকে বলবো সূচক, আর যে উৎপাদকটা পাওয়া যায় সেটাকে বলবো আমরা ভিত্তি। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে সূচক কোনটা আসলে আর ভিত্তি কোনটা, দুইটা কিন্তু আলাদা জিনিস। একটা হচ্ছে উৎপাদক কতবার আছে সেটা হচ্ছে সূচক, আর উৎপাদকটা কি বলা হয়? ভিত্তি। যেমন আমি এখানে লিখেছি যে 8 = লেখা যায় 2³ তাহলে মাথায় যে আছে সে হচ্ছে সূচক আর নিচে যে আছে সে হচ্ছে ভিত্তি। কারণ কি? দেখো আমি যদি এখানে দেখি, একটু তোমাদের ভেঙে দেখাই যে 8 = মূলত 2 × 2 × 2। এখানে 2 আছে কয়টা? এখানে 2 আছে 3টা। তাহলে এই যে সংখ্যা বলছে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে, যেখানে যতবার গুণ আকারে থাকে 3বার গুণ আকারে আছে, সেই জন্য আমি এখানে সূচক বলবো 3, আর উৎপাদক যেটা সেটা হচ্ছে 2, আর এই 2কে আমি বলবো ভিত্তি। এখন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই 3টাকে আমি যদি একসাথে লিখি এখানে লেখা যায় 2³। যদি 4টা হইতো তাহলে আমরা লিখতাম 4। যেমন আমি যদি 16কে ভাঙি তাহলে হবে 4টা, সেক্ষেত্রে আরেকটা 2 আসবে, সেখানে উপরে আমি লিখবো 2⁴। মানে যতবার আসে ঠিক ততবার এখানে দিব, আর এই পাওয়ারটা কি বলা হবে? সূচক। আর উৎপাদকটি, আমরা যে উৎপাদক, এখানে 2 যদি উৎপাদক হয় তাহলে 2 হচ্ছে ভিত্তি, যদি অন্য কিছু হয় তাহলে অন্য কিছু ভিত্তি। যেমন আমি যদি এখানে 27কে ভাঙি 27কে যদি আমি ভাঙি তাহলে 3 × 3 পাই, কারণ 3 × 3 = 3 × 27। তাহলে এখানে আমরা লিখতে পারি 3³ তাহলে এইখানে উৎপাদক কতবার আছে? উৎপাদক আছে 3বার। আর কার উৎপাদক করেছি? 3 উৎপাদক করেছি। উৎপাদকটা কে? 3। তাহলে আমি বলতে পারি এখানে 27 এর যে এই সূচক আকারে লেখা হয়েছে, এখানে 3 হচ্ছে সূচক আর নিচে যেটা আছে সেটা হচ্ছে ভিত্তি। তাহলে আমি মনে রাখবো সবসময় মাথায় যে থাকে সে হচ্ছে সূচক আর নিচে যে থাকে সে হচ্ছে ভিত্তি। তো এই জিনিসটা তোমরা মনে রাখবা। এখন সূচক কি? আসলে ওই উৎপাদকটা ওই সংখ্যার ততবার গুণ আকারে আছে, আর যে উৎপাদকটা গুণ আকারে আছে সেটা হচ্ছে ভিত্তি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো ঘাত বা শক্তি কি। দেখো a × a = আমি লিখতে পারি a², যেখানে a²কে a এর দ্বিতীয় ঘাত বলা হয়, a²কে a এর দ্বিতীয় ঘাত। তার মানে মাথায় যত থাকে আমি ততই বলবো। যেমন a × a 3টা a যদি আমি গুণ করি হবে a³, সেখানে a³ a এর তৃতীয় ঘাত বলা হয়। একইভাবে যদি 4টা গুণ করতাম a⁴, সেখানে আমরা কি বলতাম যে a⁴ হচ্ছে a এর চতুর্থ ঘাত। তো এইভাবে আমরা এগুলা বর্ণনা করতে পারি, মানে মাথায় যে থাকে আমি তত ঘাত বলবো। তাহলে এখানে বলবো যে a-কে যদি n বার গুণ করা হয় তবে এটার ফলাফল হবে a⁴n, আর a⁴n-কে আমরা কি বলতে পারি? a এর n-তম ঘাত। তো এখান থেকে আমরা কি শিখলাম? মাথায় যে থাকে সে হচ্ছে ঘাত, এবং তাকেই সূচক বলা হয়, তাকেই পাওয়ার বলা হয়। এই নামগুলো আমরা ভিন্নভাবে দেখব, তবে মনে রাখবো। এখন আসো, সংখ্যার ক্ষেত্রে সূচকটা যদি আমরা ভেঙে ফেলি তাহলে একটা সংখ্যা পাওয়া যায়, বাট এই চলকের ক্ষেত্রে সূচককে ভাঙলেও আমরা আসলে সেই সূচক আকারেই পাবো, সেক্ষেত্রে পরিবর্তন হয় না। আমাদের এই জিনিসটাও মাথায় রাখতে হবে। এখন আসো এই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা যদি আমরা সমাধান করি তাহলে কি হয়। গাণিতিক সমস্যার সমাধান করলে অধ্যায়ের আশা করি তোমাদের সমস্যা হবে না।
দেখো গাণিতিক সমস্যা আলোচনার আগে আমি এই জিনিসটা একটু লক্ষ্য করব। দেখো ভিত্তি দেখো আলাদা জায়গায় আছে, পাওয়ার হচ্ছে ভিন্ন। যদি এরকম ভিত্তি গুণাকারে থাকে তাহলে পাওয়ারগুলো সব যোগ হবে। এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন, পাওয়ারকে গুণ করব, যোগ করব। আর যদি ভিত্তির উপরে যেমন এই পাওয়ারটা আছে তার উপরে আরেকটা পাওয়ার আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমি যোগ করব না, সেক্ষেত্রে গুণ করব। তো এই জিনিসগুলো যদি আমার মাথায় থাকে আমার অঙ্ক করতে গেলে ভুল হবে না। ধরো আমি তোমার লিখলাম 7 স্কোয়ার ইন্টু 7 কিউব, সেক্ষেত্রে এই পাওয়ার দুটা কী হবে, সে পাওয়ার দুটো হবে 2 যোগ 3 7 টু দি পাওয়ার 5। তা এটা আমাদের স্মরণ রাখতে হবে। আর যদি আমার এরকম থাকতো যে 2 হোল টু দি পাওয়ার 3, এইখানে তাহলে আমার কি হবে, এই দুটা তখন গুণ হইতো, 2 ইন্টু 3 সমান সমান 7 টু দি পাওয়ার 6। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে কখন আমি পাওয়ারকে যোগ করব আর কখন গুণ করব। ভিত্তি যদি আলাদা থাকে এবং সেটাকে যদি আমি একত্র করতে যাই তাহলে এই পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। আর ভিত্তি একটাই আছে, বাট পাওয়ারের উপর পাওয়ার যখন থাকবে তখন এই দুইটা পাওয়ারকে আমরা কি করব, গুণ করে দিব। তাহলে এই প্রক্রিয়াটা যদি আমি জানি তাহলে আশা করি আমাদের এখানে অঙ্ক করতে সমস্যা হবে না। এখন আমি তোমাদের অনুশীলনী 4.2 থেকে কিছু অঙ্ক সরল করতে বলেছে, সেই সরল অঙ্কগুলো দেখব। 3টা অঙ্ক আমি তুলেছি, 1, 4 এবং 5 নাম্বার। আশা করি এগুলো বুঝলে বাকি অঙ্কগুলো তোমরা করতে পারবে। যেমন 1 নাম্বার অঙ্কটা যেটা আছে এখানে দেখো বলা আছে এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 7। আমি কি শিখেছি যে ভিত্তি যদি একই হয় এবং সেটা যদি গুণফল আকারে থাকে, আমরা যদি একত্রে করতে চাই তাহলে পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। তাহলে 3 + 7 এখানে পাওয়ার আছে, তাহলে আমি এক্স টু দি পাওয়ার 10 লিখতে পারি। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, অনেক সহজ একটা অঙ্ক। এবার আসো আমরা এখান থেকে শিখবো হচ্ছে 4 নাম্বার অঙ্কটা। 4 নাম্বার অঙ্কে কি বলছে দেখো, আই বি, এখানে এম ইন্টু এম স্কোয়ার ইন্টু এন কিউব ইন্টু এম কিউব ইন্টু এন টু দি পাওয়ার 7। এখন আমাদের লক্ষ্য রাখতে হবে একই ভিত্তি কিন্তু পাওয়ার যোগ করা যায়, ভিন্ন ভিত্তির সাথে পাওয়ারের কোনো যোগ হয় না। তাহলে আমি যদি এখানে লক্ষ্য করি, দেখো এখানে দুইটা ভিত্তি আছে, একটা হচ্ছে এম, এই যে এইটা এম এইটা এম, আরেকটা ভিত্তি কি, একটা হচ্ছে এন এবং এন। তাহলে এই চলকের যাতে মিল আছে এরকম চলকগুলো একসাথে করে পাওয়ারকে যোগ করতে হবে, এটাও মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমি কি করতে পারি, দেখো আমি যদি করতে চাই এমগুলোকে একসাথে করতে পারি। তাহলে এম যদি একসাথে করি, এখানে কোনো পাওয়ার নাই মানে আমি মনে মনে কি চিন্তা করব, 1 আছে। এখানে কিছু নাই মানে আমি মনে মনে চিন্তা করবো এখানে 1 আছে। তাহলে 1 প্লাস এখানে 2 আছে 2, এখানে 3 আছে, আমি এটাকে +3 দিব। তারপরে এখানে গুণ দিতে পারো, এখানে আছে n, এখানে 3 লিখতে পারো +7 লিখতে পারো। এখন আমি এটাকে যদি যোগ করে দেই তাহলে m টু দি পাওয়ার কত হয়, 2 এর 3, 3 আর 3 হয় 6। তাহলে এখানে 6 ইন্টু n টু দি পাওয়ার হবে 10। এটাকে আমি m টু দি পাওয়ার 6 n টু দি পাওয়ার 10 লিখলেও কোনো সমস্যা হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের মনে রাখতে হবে ভিত্তি যাদের ভিতরে মিল রাখে শুধু তাদের পাওয়ারকে যোগ করতে হবে, বাট ভিত্তি যদি আলাদা হয় তাহলে সেক্ষেত্রে আমরা পাওয়ারকে যোগ করতে পারবো না। এবার আসো আমরা যদি 5 নম্বর অঙ্কটার দিকে একটু তাকাই, তোমাদের বইয়েরই অনুশীলনী 4.2, সেটাতে দেখো কি আছে 5.2-এ এখানে বলা আছে 3a + 4b 2a × 5c = 3b। তো এইটা আমরা কিভাবে করব? এটা করতে গেলে আমার যে কাজটা করতে হবে যে আগে সংখ্যাগুলোকে আমি গুণ করে নিব। যদি সংখ্যাগুলো গুণ করি 3 4 12 12 দুগুণে 24, তারপরে এখানে দেখো কি হয় 3 5 15, 24 আর 15 যদি আমরা এখানে গুণ করি, দেখো 24 গুণ 15, 4 5 20 শূন্য হাত থেকে 2 5 দুগুণে 10 দিয়ে 12, এখানে এটা শূন্য দাও 4 2 0 6 3, এটা হয়। তাহলে আমরা এখানে লিখে দিব 3 6 0। তাহলে আমাদের প্রথম কাজগুলো কি হবে, এই যে সমস্ত সংখ্যাগুলোকে একসাথে যোগ করে দেওয়া। তো এটা যদি আমরা করতে পারি তারপরে আমরা তাকাবো হচ্ছে চলকের দিকে। দেখো চলকের দিকে তাকাইলে আমি এখানে প্রথমে দেখবো হচ্ছে যে এ কয়টা আছে। দেখো এ এখানে একটা, বাট মাথায় কিছু নাই। না থাকলে আমি বলছি যে মাথায় কিছু না থাকা মানে 1 আছে, তাহলে এইটা 1 আর এখান থেকে 1 1 + 1 ইন্টু, এবার বি এর দিকে তাকাও, এখানে বি এখানে বি, তাহলে আমরা বলতে পারি 1 + 1। সি এর ভিতরে কেউ নাই, লেখার দরকার নাই, সি এভাবেই থাকবে, কারণ 1 লেখা না লেখা একই কথা। 3 6 0 এ স্কোয়ার হয় এখানে, এখানে হবে বি স্কোয়ার সি, এইটাই হবে আমাদের ফলাফল। এখানে গুণ দিলেও যা না দিলেও তা, কারণ এই গুণ চিহ্ন দিলেও গুণ বোঝায় না দিলেও গুণ বোঝায়, সুতরাং আমরা এইভাবে লিখতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যে ধরনের এই অঙ্কগুলোতে দেখবে এভাবে সংখ্যা আছে, আগে সংখ্যাগুলোকে যোগ করবা, তারপরে চলকগুলোকে একসাথে করবা। আশা করি এই সরল অঙ্কগুলো বুঝতে পেরেছো, বাকি অঙ্কগুলো তোমরা করতে পারবে। এখন আসো আমরা তোমাদের বইয়ের 2 নম্বর অঙ্কগুলো করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক।
যেখানে বলা আছে a সমান 2, b সমান 3, c সমান 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। মান নির্ণয় করতে বলেছে এবং a b c যে এখানে প্রতীকগুলো ইউজ করা হয়েছে, চলকগুলো ইউজ করা হয়েছে, তার মান দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা এগুলো কীভাবে করতে পারি? দেখো খুব সহজ। এইখানে প্রথম নাম্বারটাতে যেটা দেওয়া আছে আমরা 1 নাম্বার করব। যদি আমরা 1 নাম্বার করতে চাই, দেখো 1 নাম্বারে আমার a আর b আছে, c নাই, তো সুতরাং c এর মানটা আমার নেওয়া দরকার নেই। এখানে লিখব যে দেওয়া আছে কি a সমান সমান 2 এবং b সমান সমান দেওয়া আছে 3। এখন যেটা মান নির্ণয় করব সেটা আমি এখানে লিখব যে এখন আমি লিখতে পারি যে a কিউব প্লাস b স্কোয়ার। তো এখন এটার থেকে কীভাবে মান নির্ণয় করা যায়? খুব ইজি বিষয়। এখানে a বলতে আমরা এর মানটাকে নিব, এর মান সমান সমান কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। তাহলে আমি বলতে পারি যে 2 আর মাথায় যা থাকবে ঠিক তাই লিখতে হবে, প্লাস b এর মানটা এখানে 3 দেওয়া আছে, আমি 3 লিখব, মাথায় যা আছে ঠিক তাই লিখতে হবে। এখন 2কে আমরা কিউব করলে কত হয় সেটা আমাদের জানতে হবে। 2 কিউব মানে হচ্ছে 3টা 2, এখানে যেটা আমি প্রথমেই শিখেছিলাম যে সূচক মানে হচ্ছে উৎপাদকটা কতবার আছে, তার মানে এখানে 2 আছে 3 বার, তাহলে আমি 3 বার 2কে গুণ করব, প্লাস এখানে 3 আছে কতবার? 2 বার, তাহলে 2 বার গুণ করব। তাহলে এখন দেখো 2 দোকানে 4, 4 দোকানে কত হয়? 8 বা 8। এখানে 3 আর 3 গুণ করলে 9 হয়, এখন এটাকে যোগ করলে কত হবে? 17 হবে বা 17 হবে। এটাই হচ্ছে আমাদের মান। তো আমরা অ্যান্সার বলতে এটা কি বুঝবো। এখন দেখো আমরা যদি 2 নম্বরে যাই, তো সেই ক্ষেত্রে এখানে a b c তিনোটা কি লাগবে, তাহলে আমরা তিনোটা মানই এখানে নিব। তাহলে 2 নম্বরটা এখন আমি করব। তো দেখো a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার যেহেতু তিনোটাই আছে, তাহলে a সমানে তো b সমান কত আছে? 3 এবং c সমান কত আছে সেটা লিখব, c সমান আছে 1। তো এখন আসো আমরা করি। এখন এখানে আমরা লিখব যে বীজগণিতের রাশিটা আছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। তো এর মান 2 আছে, এই যে 2, এই 2টা বসাই দিব এর জায়গায়, মাথায় যা আছে তাই লিখব, মাইনাস b এর মান কত আছে? 3, মাথায় 2 আছে, 2 লিখে দিব, c এর মান আছে 1, আমি এখানে 1 লিখে দিব। তা আমি জানি যে মাথার যে এই সংখ্যাটা এটা হচ্ছে সূচক, আর সূচক বলতে ওই সংখ্যাটা ততবার আছে। তাহলে এই 2-এর উপর 2 আছে মানে হচ্ছে 2 আছে 2 বার, মাইনাস 3-এর উপর 2 আছে মানে 3 হচ্ছে 2 বার, আর 1-এর উপর 2 আছে মানে 1 আছে 2 বার। তো সেক্ষেত্রে 2 আর 2 গুণ করলে 4, 3 আর 3 গুণ করলে 9, যোগ 1 একে যোগ করলে 1। তো যোগের কাজটা আমরা আগে করব। 4 আর 1 কত হয়? 5, বিয়োগ হবে 9। এইখানে 5 থেকে -9 আমরা যদি বাদ দিই তাহলে থাকবে -4, কারণ বিয়োগের সময় কি হয়? চিহ্ন যার বড় তার আসে। যেহেতু 9-এর চিহ্ন এখানে মাইনাস, 5-এর চিহ্ন প্লাস, তাহলে আমি বলতে পারি মাইনাস, যেহেতু 9টা বড় সংখ্যা তার সামনে যে চিহ্নটা আছে বিয়োগের সাথে সেই সংখ্যাটাই আসবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা তোমাদের বইয়ের যে 5 নম্বর অঙ্কটা আছে সেটা করব। সেটাও খুবই সহজ। এখানেও a b c তিনটাই কাজে লাগবে। তাহলে আমরা এখানে a b c তিনটার মানই নিব, আর যদি 2টা থাকতো তাহলে আমরা 2টা মানই নিতাম। আমাদের দেখতে হবে আমাদের এই অঙ্ক মান নির্ণয় করতে গেলে কয়টা মানের প্রয়োজন হয়, ঠিক আমরা ততটা মানই এখানে ব্যবহার করব। তাহলে a স্কোয়ার মাইনাস 2ac প্লাস এখানে হচ্ছে c স্কোয়ার। এখন মানগুলো যদি আমি ইউজ করি তাহলে a এর মান হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার 2 ডট c এর মান, এখানে দেখো a এবং c এর মান দরকার, তা সুতরাং b এর মানটা না লিখলেও চলতো, আমি b এর মানটা নিব না। তাহলে এখানে a এবং c এর দরকার, c এর মান হচ্ছে 1, এখানে লিখবো আমি 1 স্কোয়ার। এবার 2 মানে এখানে উপরে 2 মানে 2টা 2, মাইনাস এখানে গুণ করলে 4, 1 ইন্টু 1 সমান সমান 4 মাইনাস 4 প্লাস 1। এই প্লাসে মাইনাসে আমি জানি সমান সংখ্যা হলে এটা কাটা হয়ে যায়, অথবা বিয়োগ করলে 0 হয়, অথবা তুমি তোমার পদ্ধতিতে করতে পারো। 4 আর 1 যোগ করলে 5, এখানে 4, আমি বিয়োগ করলে পাই 1। যেভাবেই করো না কেন এর উত্তরটা হবে 1। আশা করি সবাই মান নির্ণয় কীভাবে করতে হয় সেটা বুঝতে পেরেছো, এবং এখানে কিছু প্রমাণ আছে। যদি মান নির্ণয়ের অঙ্কগুলো তোমরা করতে পারো তাহলে সেই প্রমাণগুলো সঠিকভাবে করতে পারবে। এখন আমরা তোমাদের অনুশীলনী 4.2 যে 3 নম্বর অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তুলেছি, এগুলো সমাধান করব। এটা আসলে বলছে দেখাও যে, তার মানে এই বাম পক্ষ এবং ডান পক্ষ যদি সমান হয় তাহলে এটা দেখানো হবে। তো আমাদের এখান থেকে বের করতে হবে যে আমাদের যে বাম পক্ষ আছে সেটা সমান হচ্ছে ডান পক্ষ, মানে মানটা সমান। তো সেক্ষেত্রে আমি একটু আগে মান নির্ণয়ের অঙ্কগুলো যে দেখেছিলাম একদম সেম ওই পদ্ধতিতেই তোমরা এখানে করবা। তো আমরা যে 1 নম্বর অঙ্ক যদি করি, এখানে দেখো x এবং y আছে, z এর দরকার নাই, তাহলে লিখব যে দেওয়া আছে কি x সমান সমান 3 এবং y সমান সমান 5।
অতএব লেফট হ্যান্ড সাইড, যেটাকে আমরা বাম পক্ষ বলে থাকি, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওয়াইয়ের মানটা যদি এখন বসিয়ে দিই এখানে, আমরা জানি ওয়াইয়ের মানটা আছে 5 স্কোয়ার মাইনাস এক্সের মানটা হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার। 5 কতবার আছে? 2 বার, তাহলে আমি লিখতে পারবো 5 গুণ 5 মাইনাস 3 আছে 2 বার, তাহলে 3 স্কোয়ার। এখানে 5 আর 5 গুণ করলে 25, 3 আর 3 গুণ করলে 9, এটাকে বিয়োগ করলে আমি জানি এখানে 16 হবে, বা 16 বলতে পারো। তারপর আমি কি করব? রাইট হ্যান্ড সাইড করব। তাহলে এখানে যদি আমি রাইট হ্যান্ড সাইড করি, দেখো কি হয়। রাইট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইডের যে জিনিসটা আছে, যে রাশিটা আছে, আমরা সেটা লিখব। সেটা হচ্ছে দেখো এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্সের মানটা আমরা এখানে বসাই দিই। আমাদের আছে হচ্ছে এক্সের মানটা যেটা আছে এখানে, এক্সের সমীকরণটা ওয়াই মাইনাস এক্স হবে এখানে, সরি এখানে ভুল হয়েছে তুলতে, এখানে হবে ওয়াই মাইনাস এক্স। তাহলে এটা হবে ওয়াই মাইনাস এক্স। সেক্ষেত্রে এখানে 5 প্লাস 3, আর এখানে হবে 5 মাইনাস 3। কীভাবে? আমরা জাস্ট মানগুলো বসাই দিব। এখানে এক্সের মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। যদি আমি এটা ঘুরে ফেলছি, তোমরা ঘুরে ফেলো না, ধরো এক্সের মান 3 আছে, এখানে 3 লেখো। ওয়াইয়ের মান কত আছে? 5 আছে, 5 লেখো। ঠিক যার জায়গায় যে মানটা সেটাই বসে দিব। এক্সের মান 3 প্লাস ওয়াইয়ের মান 5, 5 বসাই দাও। এখন ওয়াইয়ের মান কত আছে? 5 মাইনাস দাও, এক্সের মান আছে 3, 3 বসাই দাও। বসায় দেওয়ার পরে এখানে আমরা কি করতে পারি? যোগ করতে পারি। আমরা জানি যে সরল অঙ্কের বেলা ব্র্যাকেটের কাজগুলো আগে করতে হয়। সেক্ষেত্রে এটাকে যোগ করলে আমার হয় 8। এখানে কিছু নাই মানে গুণ আছে, আর 5 থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে 2 হয়। 8 এবং 2 গুণ করলে আমরা জানি 16 হয়। সেক্ষেত্রে দেখো এখানে লেফট হ্যান্ড সাইডে যা পাওয়া গেছে, রাইট হ্যান্ড সাইডেও ঠিক তাই পাওয়া গেছে। তাহলে আমরা কি বলতে পারি? যে অতএব, এখানে বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। আর এইখানে দেখাইতে বলছে, তাহলে আমি শর্ট লিখতে পারি SHWED। আর যদি প্রমাণ করতে বলে তাহলে আমি প্রুভড লিখবো, PROVED, প্রুভড। তো আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে কি প্রমাণ করতে বলছে নাকি দেখাইতে বলছে। যদি দেখাইতে বলে তাহলে আমরা শর্ট লিখবো, আর প্রমাণ করতে বললে আমরা প্রুভড লিখবো। আর যদি বাংলায় লিখতে চাও তাহলে বলবা দেখানো হলো, এই আর কোনো তফাৎ নাই। এখন আমরা করব হচ্ছে তোমাদের বইয়েরই 2 নম্বর অঙ্কটা। আসলে এগুলো একই ধরনের অঙ্ক, তাও একটু করে দিই, তোমাদের সাহায্য হবে। 2 নম্বর অঙ্কটাতে কি বলা আছে? একই জিনিস, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে আমরা এক্স এবং ওয়াইয়ের মানটাই দরকার। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান নিতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখানে এক্সের মানটা বসাই দাও। এক্সের মানটা হচ্ছে 3 প্লাস ওয়াইয়ের মানটা কত আছে? 5 বসাই দাও, স্কোয়ার দিয়ে দাও। তাহলে 3 আর 5 গুণ করলে 8, 8 হচ্ছে 2 বার এখানে আছে। তাহলে 8 আর 8 গুণ করলে কত হবে? 64। তো আশা করি এটা বুঝতে পেরেছ। এখন আমরা করব হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইড যদি আমি করি, রাইট হ্যান্ড সাইডে যে রাশিটা আছে সেটাকে আমি লিখবো এখানে, যে রাইট হ্যান্ড সাইড সমান সমান আমার আছে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। তো সেক্ষেত্রে এক্সের মান হচ্ছে 3, ওয়াইয়ের মান হচ্ছে 5, প্লাস 4 ইন্টু 3 ইন্টু 5, বা 4.3.5। কোনো কিছু না থাকা মানে হচ্ছে ডট, আমরা জানি। সেক্ষেত্রে ওইভাবে ডট ইউজ করবে। আর এখানে বিয়োগ করলে কত হয়? -2 হোল স্কোয়ার প্লাস, কেন? এখানে দেখো 5 হচ্ছে বড়, 3 ছোট, সুতরাং বিয়োগফলটার আগে মাইনাস দিতে হবে। এখানে আমরা যদি গুণ করি তাহলে আমার হবে 60, মানে 60। এখন দেখো 2কে স্কোয়ার করলে কি হবে? 4। তাহলে মাইনাসের কি হবে? আমাদের সবসময় মনে রাখতে হবে, যদি মাইনাসের উপরে পাওয়ার জোর থাকে, মাইনাসের উপরে পাওয়ার জোর থাকে, সেক্ষেত্রে মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আরেকটা সহজ জিনিস হচ্ছে, এখানে -2 হচ্ছে 2 বার গুণ। তাহলে আমি ওই 2 বার যদি গুণ করি তাহলে কি হবে? -2। দেখো -2 ইন্টু এখানে -2, তাহলে ঘটনা কি দাঁড়ায়? 2 দুগুণে 4, আর মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি 4 ইন্টু 60 সমান সমান 64। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটাই সমান। তাহলে আমি বলতে পারি যে অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, এটাতে হবে শর্ট, SHOWED। তো এই লেখাগুলোকে আমাদের দেখতে হবে যে আমরা এখানে কি লিখবো, শর্ট লিখবো নাকি প্রুভড লিখবো। যদি ভুল হয় তাহলে কিন্তু সমস্যা হবে। এখন আসো আমরা তোমাদের লাস্ট যে অঙ্কটা আমরা আজকে করব সেটা হচ্ছে তোমাদের বইয়েরই 4 নম্বর অঙ্কটা। এটা হচ্ছে এক্স, তারপর আছে জেড, এই দুইটার মান এখানে লাগবে। তাহলে আমরা ঠিক এই দুইটা মানই এখানে ইউজ করে করতে পারবো। তো সেক্ষেত্রে আমি নিব হচ্ছে 4 নম্বর অঙ্কটাতে যে দেওয়া আছে
দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো তো, x সমান সমান 3 এবং z সমান সমান 2। অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান কী হবে, x প্লাস জেড হোল স্কোয়ার। এইবার x এর মানটা বসাই দাও, x এর মান হচ্ছে 3, মাঝখানে প্লাস আছে প্লাস দাও, এখানে z এর মান হচ্ছে 2, 2 দিয়ে স্কোয়ার দিয়ে দাও। এবার 2 আর 3 কত, 5, 5 স্কোয়ার, যেহেতু 5 স্কোয়ার আছে তাহলে 5 দুইবার গুণ, আর দুইবার গুণ করলে কত হবে 25। দেখো 5 স্কোয়ার মানে হচ্ছে 5 গুণ 5 সমান সমান 25। তো আমরা সরাসরি লিখতে পারি, ওইটাই লিখলাম এখানে 25। তারপর দেখো আমি করবো হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইডে কী আছে, রাইট হ্যান্ড সাইডে আছে এক্স স্কোয়ার প্লাস 2xz প্লাস জেড স্কোয়ার। তো এখানে মান বসাই দাও, তাহলে 3 স্কোয়ার প্লাস 3.2 প্লাস 2 স্কোয়ার। তো 3 স্কোয়ার মানে 3 দুইবার গুণ, 3 আর 3 যদি গুণ করি আমরা জানি 9 হবে, প্লাস 3 দোকানে 6, 6 দোকানে হবে 12, 2 স্কোয়ার করলে হবে 4। এইবার সবটাকে যদি আমি গুণ করে দেই, 9 আর 12 যোগ করলে 21, আর 21-এর সাথে 4 যোগ করলে হয় 25। এখান থেকে আমরা দেখতেছি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সমান, তাহলে আমি বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড শুড, SHOWED শুড। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো এই অধ্যায়ের যা আছে সবগুলোই করতে পারবে এবং খুব সহজ অঙ্ক, পরীক্ষায়ও আসে সৃজনশীল হিসেবে। আজকের জন্য এখানে আমি শেষ করব। আর ক্লাসটা তোমরা বারবার দেখবে, যদি প্রথম অবস্থায় একবার দেখে না বোঝো 2-3 বার দেখলে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। ভালো করে পড়াশোনা করবে, এইটাই আমার কাম্য। আর নিয়মিত আমার যে ভিডিওগুলো আসে সেই ভিডিওগুলো দেখে দেখে তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবে। আজকের জন্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।